আসসালামু আলাইকুম, আমি মিমিয়া অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিমিয়াস লাইফস্টাইল। আমরা বি ইউনিটের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করব এবং সে সলভের একটা ধারাবাহিক সিরিজ দেওয়া হবে। সেখানে আমরা প্রতিদিন কোশ্চেন সলভ করব এবং এই লেজেন্ড বইয়ের লেজেন্ড বই আছে না, সহায়িকা বইটা, এই সহায়িকা বইটা আমরা আস্তে আস্তে শেষ করব। কিসের মাধ্যমে? প্রশ্ন সলভের মাধ্যমে। আজকে তার প্রথম ক্লাস, আমরা আমাদের ক্লাসটা শুরু করি, কেমন? ওকে, ফাইন। আচ্ছা, প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের পরীক্ষার প্রশ্ন বাংলা, ইংরেজি অ্যান্ড জিকে। আমরা তিনটা বিষয়ে পাশাপাশি যে রয়েছে, কি বলে ওটাকে, সাধারণ বুদ্ধিমত্তার প্রশ্নগুলো প্লাস আইসিটি, আমরা প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে দেখব এবং সে বিষয়গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা কি আমাদের ক্লাসটা শুরু করতে পারি? ওকে, ফাইন, শুরু করি। আজকে সেমিনারের প্রথম ক্লাস, ঠিক আছে? আজকে থেকে আমাদের একটা সেমিনারের আয়োজন করা হবে একটা সিরিজ আকারে, এবং সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কোশ্চেন সলভ, সেই বিষয়ে। প্রথম প্রশ্ন, কুশল একটি কেমন শব্দ? আর কি কুশল? কুশল একটি কেমন শব্দ, তাই তো প্রশ্ন। কুশল, কুশল শব্দের অর্থ কি? কুশল হচ্ছে একটা রূঢ় শব্দ। কুশল কি একটা শব্দ? রূঢ় শব্দ। আমরা একটা কাজ করি, দাগানোর ব্যবস্থা করি, ঠিক আছে? আচ্ছা, কুশল একটা কি শব্দ? কুশল একটা রূঢ় শব্দ। কুশল একটা রূঢ় শব্দ। রূঢ় শব্দ কীভাবে? রূঢ় শব্দ কাকে বলে আগে আমরা সেটা বোঝার চেষ্টা করি। রূঢ় শব্দ অর্থ হচ্ছে এমন কিছু শব্দ যেটার অর্থ, তার ব্যুৎপত্তিগত অর্থ একরকম এবং সেটা আমরা ব্যবহার করি এবং ব্যবহারিক অর্থ আরেক রকম। তার দুইটা অর্থ কি না? এক না। সেই শব্দটাকে মূলত আমরা বলি রূঢ় শব্দ। এটা একদম সোজা বাংলায়, খাঁটি বাংলায় আমাদের বোধগম্য যে কথা, সেই কথার মাধ্যমে আমরা এইটাকে কি বলতে পারি? এভাবে বলতে পারি। তাছাড়াও এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, আমরা সেটা যদি পড়ি তাহলে আমরা জানতে পারবো। যোগরূঢ় শব্দ, ফার্স্টে কী দেওয়া আছে? যোগরূঢ় শব্দ। একটু হাইলাইটিং করি বিষয়টা। আচ্ছা আচ্ছা, কি শব্দ? কি হইল? আচ্ছা আচ্ছা, হাইলাইটিং করতে চাচ্ছিলাম। যোগরূঢ় শব্দ, কি শব্দ? যোগরূঢ় শব্দ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। কি গ্রহণ করে? বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন যোগরূঢ় শব্দ। আবার বলি, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, তার মানে যোগরূঢ় শব্দ অবশ্যই কি হবে? এটাকে সমাস দ্বারা ভাঙানো যাবে। সম্পূর্ণভাবে সমাসমান পদগুলো সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ। পঙ্কজ কি মানে? আমি যদি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স বলতে চাই তাহলে কি বলতে পারবো? এক কথায় প্রকাশ আছে না, এক কথায় প্রকাশে যে সকল এক কথায় প্রকাশ আছে সেগুলোই মূলত হচ্ছে যোগরূঢ় শব্দ ম্যাক্সিমাম। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এগুলো মূলত উপপদ তৎপুরুষ সমাস। বেশিরভাগ কি উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যা, সেটা কি? পঙ্কজ। এটা কি শব্দ? যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ। এই যেখানে কি বলছে?
এই যে সমাস নিষ্পন্ন এবং উপপদ তৎপুরুষ সমাস। সেকেন্ডে যৌগিক শব্দ, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেটাই মূলত যৌগিক শব্দ। তার মানে ব্যুৎপত্তিগত অর্থ মানে জন্মগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হবে, সেম হবে, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ বলে। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একটি শব্দের বিশ্লেষণ করলে যে অর্থ পাওয়া যায়, আর ব্যবহারিক অর্থ হচ্ছে মানে লোকমুখে প্রচলিত যে অর্থ। যেমন জলীয়, জল এবং ইয়। এখানে ব্যুৎপত্তিগত জল অর্থ পানি এবং ইয় প্রত্যয়টি সম্বোধনীয় অর্থে এবং ব্যবহারিক জলীয় মানে জল সম্বন্ধীয়। জলীয় শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই রকম, সুতরাং এটা কি শব্দ, যৌগিক শব্দ। এখন প্যাচ লাগছে কোথায়, রূঢ় শব্দে। রূঢ় শব্দ কি, আচ্ছা রূঢ় অর্থ প্রসিদ্ধ, দরকার নাই। যে শব্দ প্রত্যয় উপসর্গ বা সন্ধি যুগে, এটা ইম্পর্টেন্ট। রূঢ় শব্দ কি কি দিয়ে গঠিত, প্রত্যয় উপসর্গ বা সন্ধি যুগে মূল শব্দের অর্থে অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ় বা রূঢ়ী শব্দ বলে। যেমন কুশল, কুশ যুগ অল। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কুশ শব্দের অর্থ হচ্ছে খড়, আনেজে, হ্যাঁ। আর ব্যবহারিক অর্থ হচ্ছে কল্যাণ। কুশল মানে কি, কল্যাণ। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি, সেম না। সুতরাং এটি রূঢ় বা রূঢ়ী শব্দ। সোজা বাংলা কথা, রূঢ় শব্দ হচ্ছে কি, যেটার ব্যবহার করি আমরা একরকম কিন্তু এটার আসল অর্থ অন্যরকম। যেমন যে সংবাদ না, যেমন সন্দেশ, হ্যাঁ, সন্দেশ শব্দের সন্দেশ একটা আছে। তারপরে আরেকটা আছে কি গবেষণা, গো যোগ এসোনা। গো মানে হচ্ছে গরু, এসোনা মানে গো এসোনা। গবেষণা শব্দের অর্থ হচ্ছে গরু খোঁজা। কিন্তু আমরা এটা কি গরু খোঁজা অর্থে ব্যবহার করে আসছি, মোটেই না। আমরা এটাকে কীভাবে ব্যবহার করি, যে কোনো একটা বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ, সেটা হচ্ছে কি গবেষণা। তাহলে কি রূঢ় শব্দ কি, রূঢ় শব্দ হচ্ছে যেগুলোর অর্থ ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিক অর্থ কি নয়, সেম নয়, আলাদা, সম্পূর্ণরূপে আলাদা। আমি একটু মুছে নেই। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, এই যে এই যুক্ত বর্ণটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি কি বর্ণ যোগ হয়েছে, এটা যযোগীয়, এটা হচ্ছে যযোগীয়। আরেকটা আছে এরকম, এই যে এরকম, হ্যাঁ, এরকমটা যেটা আছে না, ওইটা কিন্তু যযোগ ইয় না, ওটা হচ্ছে ইয় যোগ জ। যেমন মুন্সিগঞ্জ, মুন্সি, সেরকম। এখানে কিছু যুক্তবর্ণ দেওয়া আছে যেগুলা খুবই ইম্পর্টেন্ট। কি দিয়ে তৈরি হয়, ইয় দিয়ে তৈরি হয়। যেমন ফার্স্টটা তো দেখলামই, যেমন বিজ্ঞান, ইয় যোগ জ যোগ ইয়, যেগুলো কি জ্ঞান, বিজ্ঞান, সংজ্ঞা, এসব মানে আগে হচ্ছে জ তারপরে ইয় এটার ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি ইয় যোগ ছ, এটাকে এই যে এটাই আমি বলতেছিলাম একটু আগে, এটা হচ্ছে কি ইয় যোগ জ, আর এটা ছিল কি জ যোগ ইয়, আর ইয় যোগ জ, আগেটা পরে পরটা আগে। এটা কি লঞ্চ, সঞ্চয়, মঞ্চনা, এইসব ক্ষেত্রে এটা হচ্ছে ইয় যোগ ট, ইয় যোগ ট। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা লাল কালি দিয়ে দাগ দিই, কেমন, লাল কালি দিয়ে দাগ দিই। এটা মুছি, হ্যাঁ, এটাকে আমরা লাল কালি দিয়ে দাগ দিই। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট, ভেরি 80% দিয়ে দাও। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি, জাতিবাচক বিশেষণ নয় কোনটি। জাতিবাচক বিশেষণ আগে জানতে হবে। বিশেষ্য কি, বিশেষ্য হচ্ছে কি নাম, কোনো কিছুর নাম। কি কোনো কিছুর নাম কি, বিশেষ্য। যেটা আমরা ইংরেজিতে বলছি পার্টস অফ স্পিচ। কয় প্রকার, 8 প্রকার, সেখানে একটা ছিল না নাউন। এই বিশেষ্য বাংলাতে যেটাকে বলা হয় বিশেষ্য। বিশেষ্যগুলো হচ্ছে কোনো কিছুর নাম। প্রথমটা কি, ফুল কি একটা নাম, রাজা এটাও একটা নাম, শিক্ষক একটাও নাম, ঝাঁক একটাও নাম। কিন্তু এখানের মধ্যে বলছে জাতিবাচক বিশেষণ নয় কোনটা। শিক্ষক একটা জাতি, তো ঝাঁক, এক ঝাঁক পাখি, 2 ঝাঁক পাখি, এটা তো একটা জাতি। রাজা, ফুল, আচ্ছা ফুল না,
ফুল, ফুল দ্বারা কি সব ফুলকে বুঝাইছে? এটা ফুল। আচ্ছা তোমরা একটু অ্যান্সার করো তো কোনটা হবে। আমি একটু দেখি উত্তর কোনটা হইব। ডি নাম্বার ঝাঁক, প্রপার নাউন না। আচ্ছা দেখা যাক। এই যে জাতিবাচক বিশেষণ নয়, ফুল, ফুল দ্বারা কি বুঝেছে? ফুল জাতি, জাতিটা বুঝেছে না, পুরো জাতি বুঝেছে। এটা কি কমন নাউন। রাজা, এটা একটা কমন নাউন। শিক্ষক, এটা পুরা যত শিক্ষক আছে পৃথিবীতে সব শিক্ষককে বুঝেছে। ঝাঁক, এক ঝাঁক পাখি, এক ঝাঁক মাছ। ঝাঁক, এটা তো কালেকটিভ নাউন, যেটাকে বাংলায় কি বলে? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য। তারপর এই তিনটা হচ্ছে কমন নাউন, কিন্তু এই ঝাঁকটা কি কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউনকে বাংলায় কি বলে? সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? সমষ্টিবাচক বিশেষ্য। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? ডি। মুভ দ্য নেক্সট কোশ্চেন। ও এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আচ্ছা আমরা যদি এক্সপ্লেনেশনটা পড়তে চাই তাহলে কি হবে? জাতিবাচক বিশেষ্য, যে পদ দ্বারা সাধারণত কি হয় ও সামগ্রিকভাবে একটি শ্রেণীকে বোঝাবে। ফার্স্টে বলছে কি জাতিবাচক বিশেষ কি একটা সমগ্র জাতিকে বোঝাবে, একটা শ্রেণীকে বোঝাবে, হ্যাঁ, যেটা কমন। যেমন মানুষ জাতিবাচক বিশেষ্য, কিন্তু রবীন্দ্রনাথ সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য মানে হচ্ছে প্রপার নাউন। নদী জাতিবাচক বিশেষ্য, কিন্তু পদ্মা সংজ্ঞাবাচক বিশেষ্য। এরও পাখি, গাছ, পর্বত, পাহাড়, কবি, সমুদ্র, মাছ, ফুল, দেশ, পাখি, নবী, বিশ্ববিদ্যালয়, এগুলোর প্রত্যেকটা কি কমন নাউন। আর সেই জাতির অন্তর্গত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু এবং স্থানকে যদি বোঝায় সেক্ষেত্রে সেটা প্রপার নাউন হয়ে যাবে, যাকে বাংলায় বলে কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন সমষ্টিবাচক বিশেষ্য আবার কি? সমষ্টি কথাটার মানে কি? সমষ্টি মানে কি এখানে এক বা একাধিক অনেক কিছু থাকবে। সমষ্টি কি? এক বা একাধিক কিছু কিছু মিলে একটা যোগ একত্র হয়ে একটা জিনিস যখন হয় সেটাকে কি বলে? সমষ্টি বলে না? তোমার হাতে 5টা আঙ্গুল, একটা একটা করে আঙ্গুল, 5টা আঙ্গুল মিলে একটা পাঞ্জা হয়েছে না? এটা কি সমষ্টি না? 5টা আঙ্গুলের সমষ্টি কি একটা পাঞ্জা? সেরকমই সমষ্টি মানে হচ্ছে সেখানে আরও অল্প অল্প কিছু থাকবে। হ্যাঁ, তো এটার সংখ্যাটা কি? যে সকল পদ দ্বারা কোনো দল বা গোষ্ঠী একক বা সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন গুচ্ছ, সভা। ইম্পর্ট্যান্ট, গুচ্ছ, সভা। আমি তোমাকে যদি বাংলা একটা কথা বোঝাই দেয়, মানে একটা মতোই যদি বলি, সেটা হচ্ছে মানে সমষ্টিবাচক বিশেষে কখনো একটা জিনিস থাকবে না, নিম্নপক্ষে 2টা জিনিস থাকবে। গুচ্ছ, একগুচ্ছ ফুলে কি একটা ফুল থাকবে না? সভা যখন আয়োজন করা হয় তখন কি একজন মানুষ থাকে না? জনতা মানে কি বোঝায়? একজন মানুষকে বোঝায় নাকি অনেকগুলো মানুষের সমাহারকে বোঝায়? পরিবার, একটা পরিবারে কি একটা মানুষ থাকে? অবশ্যই না। তারপরে সমিতি, বাহিনী, মিছিল, শ্রেণী, সংসদ, সমাজ, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল। প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে দেখো তো একটা জিনিস আছে কিনা? অবশ্যই না, তাই না? এখানে কি একের অধিক জিনিস থাকে। তার মানে সমষ্টিবাচক বিশেষণের শর্টকাট যদি তোমাকে আমি বলতে চাই তাহলে আমি বলবো যে যেখানে একক জিনিস থাকবে না, অবশ্যই নিম্নপক্ষে 2টা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি? সমষ্টিবাচক বিশেষ্য। আমরা 4 নম্বরে আসি। সুখী হতে চাই বলে সুখ চাই নে। সুখী হতে চাই বলে সুখ চাই নে, বাক্যটির নিম্নরেখ অংশটুকু হলো। আচ্ছা বলছে সুখী হতে চাই বলে সুখ চাই না, এই যে সুখী হতে চাই বলে এটা নিচে আন্ডারলাইন করা। এখন সুখী হতে চাই বলে তুমি থামো তো, সুখ চাই না এর কোনো অর্থ আছে? নাইকা। কিন্তু সুখী হতে চাই বলে এই বাক্যটার উপর নির্ভর করে কি? সুখ চাই নে কার উপর নির্ভরশীল? সুখী হতে চাই বলে, এজন্য এটা কি আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য কাকে বলে? প্রশ্ন, তাই তো? যে বাক্যের উপর নির্ভর করে আরেকটা বাক্য হচ্ছে কি চলে,
আরেকটা বাক্য পুরোপুরি যে বাক্যের উপর নির্ভরশীল সেটাই বলতো আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য কিসের জন্য? কারণ এটা একটা পুরো বাক্য না, এটা একটা খণ্ড অংশ, এই জন্য এটা কি খণ্ডবাক্য। হ্যাঁ, যে খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল থাকে তাকে আশ্রিত খণ্ডবাক্য বলে। রেখাটিত অংশটুকু ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আশা করছি বুঝতে পারছো। ওকে ফাইন। এবার 5 নাম্বার কি বলছি, সেই আকড়া। কি আকড়া? সেই আকড়া। বাগধারাটি দিয়ে বোঝায় কি? সেই আকড়া। সেই আকড়া বলছে কেন? এটা ভুল, এখানে নেই আকড়া হবে। কি নেই আকড়া? নেই আকড়া মানে হচ্ছে এক হয়ে স্বভাবে। নেই আকড়া মানে কি? এক হয়ে স্বভাব মানে এক রোখা, সে যে মনটা বলে ও মনটাই করে, এক রোখা মানুষ আছে না, ওই রকম কিছু একটা। এখানে তো এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখানে কারেকশন করে দেওয়া আছে। নেই আকড়া বাগধারাটির ব্যবহারিক অর্থ হচ্ছে এক হয়ে স্বভাবের। যেমন এমন নেই আকড়া ছেলে আর দেখিনি বাবা, যা বলবে তাই। মানে হচ্ছে কি এক হয়ে স্বভাবের মানে হতো না, এক হয়ে মানে হচ্ছে যে যা বলবে তাই করবে। এর মানে তাকে আর সেই জায়গা থেকে কখনোই সরানো সম্ভব না, মানে স্ট্রেট কাট যাকে বলে। ওকে ফাইন। 6 নাম্বার, নিচের কোন বাক্যটি নিচের কোন বাক্যটি অশুদ্ধ? কি বলছে? মিত্রতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, এটা তো শুদ্ধ। কোথায়? অপরিচিতা গল্পে। কার সম্পর্কে বলা হয়েছে? অনুপমের বাবা সম্পর্কে বলা হয়েছে। সে কি ছিলেন? উকিল ছিলেন। তারপরে এটা ভরা নদী ক্ষুরধার খরপরশা, এটা সোনার তরী কবিতার লাইন, এটাও তো ঠিক মনে হচ্ছে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এখানে বহু তুফান হবে। ভরা নদী ক্ষুরধারও না, এটা তো ভুল। ক্ষুরধারা হবে। সোনাতরী কবিতা উদ্ধৃতটি। আচ্ছা, কর্ষিত জমির প্রতিটি শস্য, এটাও তো ঠিক আছে। এখানে বহু হবে না, আর এখানে তো যে সোনাতরী কবিতা উদ্ধৃতি কি ভরা নদী ক্ষুরধারা খরপরশা, নিচেতে ভুলে গেছি। ভরা নদী ক্ষুরধারা কাটিতে লাগলে, সরি, এটা তো এভাবে না, এখানে হচ্ছে ক্ষুরধার না ক্ষুরধারা হবে, এটা আমি। আচ্ছা, এই যে সোনার তরী কবিতাটা যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সেটা লাইনগুলো কেমন ছিল। এমন গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা। তার মানে এখানে কি ভরা নদী আমি জানি না এখানে কোন সম্পর্কে এখানে এই উদ্ধৃতিটা টানছে এবং এটার বিশেষত্ব কি। তবে যদি কি বানানগত ভুল হয় তাহলে দুইটাই ভুল। কোনটা ভুল? ভরা নদী ক্ষুরধারা হবে ধারা, আর পথে প্রান্তরে ছোটায় না বহু তুফান। তার মানে এই যদি হয় তাহলে রাইট, এই দুইটাই রাইট, দুইটাই ভুল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে, এটা সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না। 7 নাম্বার বলছে শাক ভাত এর সঠিক সন্ধিজাত শব্দ হলো, সরি এটা ভেঙে গেছে কিসের জন্য, একসাথে হবে। শাক ভাত এর সঠিক সন্ধিজাত শব্দ হলো কি? শাক ভাতের সঠিক সন্ধি মানে হচ্ছে শাক ভাত। আচ্ছা, বর্গীয় বর্ণের প্রথম বর্ণের পর সেই বর্গের অন্য বর্ণ আসলে প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত, যেমন শাক ভাত, এখানে হ্যাঁ তৃতীয় বর্ণে পরিণত হয়। এটা একটা রুলস পড়ছো না? কি বর্গীয় বর্ণের প্রথম বর্ণের পর সেই বর্গে অন্য বর্ণ আসলে, এই যে বর্গীয় স্ববর্গীয় প্রথম বর্ণ কি শাক প্রথম বর্ণ না, সেখানে কি অন্য বর্ণ আসলে তার স্থলে কি হয়ে যায়? তৃতীয় বর্ণ হয়ে যায়। তাহলে ক খ গ না 3 নম্বর বর্ণটা গ, এই জন্য এটা কি হয়ে গেছে? শাক ভাত। রাত দিন রাত ত থ দ আসছে, দেখছো? যত দিন যত ত আছে ত ত থ দ আসবে, এই যে যত দিন, দেখছো? এতদিন একদিন 5 জন, দেখো চ এর পরবর্তী 3 নম্বর বর্ণ কি? ছ বর্গীয় ছ বর্গীয় জ না, 5 জন মানে কি 5 জন,
টক যোগ গন্ধ, হ্যাঁ ক আছে তার মানে 3 নাম্বার টক গন্ধ। ডাক, এই যে 2 নম্বর বর্ণ কি ডাকঘর। বাপ যোগ ভাই, এই যে প এর 3 নম্বর বর্ণ বের করো। প ফ প ফ ব, হ্যাঁ এই যে বাপ ভাই। হাত যোগ ধরা, হাত ধরা। গা এক যোগ গা, এক গা। তুমি বুঝতে পারছো তো 3 নম্বর বর্ণটা কিভাবে আসছে? আশা করি বুঝতে পারছো, তাই তো? আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নে কি বলছে? নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ নয়? এখন ফার্স্টে তৎপুরুষ সমাসের উদাহরণ নয় যেহেতু বলছে, তার মানে আগে তো জানতে হবে কোনগুলা তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের কাহিনী কি? পূর্বপদে বিভক্তি লোপ পাবে। তৎপুরুষ মানে সুজা বাংলা, পূর্বপদে বিভক্তি লোপ পাবে। এখন বিভক্তি কি সেটাই তো প্রশ্ন না। বিভক্তি হচ্ছে ওই যে হতে থেকেছে, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো হচ্ছে কি এক একটা বিভক্তি। আশা করি সবাই পড়ছো, তাই না? তো তৎপুরুষ সমাস কি? পূর্বপদে বিভক্তি লোপ পাবে। কি হবে? পূর্বপদে বিভক্তি লোপ পাবে। আমার সাথে বলো, পূর্বপদে বিভক্তি লোপ পাবে। যে সমাসে পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে। এখানে আরেকটা বিশেষের সাথে গ্যাঞ্জাম লাগে, সেটা হচ্ছে কি অলুকদন্ত। অলুকদন্ত কি? অলুকদন্ত এবং তৎপুরুষ সমাসের মধ্যে গ্যাঞ্জাম লাগে। অলুকদন্ত হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না, লোপ পায় না, লোপ পাবে না। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি কি পাবে না, লোপ পাবে না, তাকে অলুকদন্ত বলে। কি বলে? অলুকদন্ত বলে। যেমন থরে বিথরে, এখানে একটা অলুকদন্ত আছে, তার মানে এই যে অলুকদন্ত আছে। আর বাকিগুলো কি তৎপুরুষ সমাস। থরে বিথরে, যেমন থরে বিথরে, থরে বিথরে, তরেও বিথরে, থরে বিথরে। আর ভূতপূর্ব, এটা একটা কি সমাস? তৎপুরুষ সমাস। খেচর, আকাশে উড়ে যে খেচর, বিষহস্তা, এগুলো প্রত্যেকটা কি এক একটা তৎপুরুষ সমাস। আচ্ছা 9 নম্বর প্রশ্ন। আচ্ছা 9 নম্বর প্রশ্ন কি বলছে? জাসরিসপ্রুডেন্স। জাসরিসপ্রুডেন্স মানে কি? এর বাংলার পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ মানে কি জানো? পরিভাষা। পরিভাষা মানে ইংরেজি শব্দটাকে বাংলায় সেই পরিভাষায় কি বলে সেটা। তো জিউরিসপ্রুডেন্স মানে হচ্ছে কি আইন বিভাগ। জিউরিসপ্রুডেন্স মানে কি আইন বিভাগ। আমি যদি ভুল না বলে থাকি এটার উচ্চারণটা এইরকমই হবে হয়তো বা। জিউরিসপ্রুডেন্স, জিউরিসপ্রুডেন্স, হ্যাঁ জিউরিসপ্রুডেন্স মানে হচ্ছে কি আইন বিভাগ। এখানে কি আইন বিভাগ আছে? হ্যাঁ সি নাম্বারে কি দেওয়া আছে? আইন বিভাগ। এখানে কিছু আবার দিয়ে দিছে এক্সপ্লেনেশনে, বাকিগুলারটা হয়তো বা। জিউরিসপ্রুডেন্স মানে আইন বিভাগ। আচ্ছা আমার সাথে সাথে বলো তো সবাই, জিউরিসপ্রুডেন্স আইন বিভাগ। জাজ, জাজ মানে বিচারক। জাজ মানে কি? বিচারক। জাজ মানে কি? বিচারক। আর জিউডিক্যাল পাওয়ার মানে বিচার ক্ষমতা। জিউডিক্যাল পাওয়ার মানে কি? বিচার ক্ষমতা। জিউডিক্যাল পাওয়ার মানে বিচার ক্ষমতা। জাজমেন্ট, রায়। জাজমেন্ট কি? রায়। জাজমেন্ট কি? রায়। জুডিশিয়াল, বিচারিক। জুডিশিয়াল, বিচারিক। আর জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। জুডিশিয়ারি মানে কি? বিচার বিভাগ। জুডিশিয়ারি মানে কি? বিচার বিভাগ। জাস্টিস, বিচারপতি। জাস্টিস, বিচারপতি। আর জাসডিকশন, এখতিয়ার। JURS, জার্স। DIC, ডিক। TI1, শান। জাসডিকশন মানে কি? এখতিয়ার। আচ্ছা আমরা কি এগুলো শিখতে পারলাম? আবার বলি, জুরিসপ্রুডেন্স মানে আইন বিভাগ। জাজ মানে বিচারক। জুডিশিয়াল পাওয়ার মানে বিচার ক্ষমতা। জাজমেন্ট মানে রায়। জুডিশিয়াল মানে বিচারিক। আর হচ্ছে কি জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ। জাস্টিস মানে বিচারপতি। জাস্টিসিজম মানে এখতিয়ার। ওকে ফাইন। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বানান শুদ্ধ? বানান শুদ্ধ কোনটি? বলো।
ওজস্বী তো ঠিক আছে, সমীচীন তো ঠিক আছে, সমীচীন ঠিক নেই, কারণ সমীচীনে এটা হচ্ছে দোনোটাই দুই 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 থাকবে, দীর্ঘিকার দোনোটাই দীর্ঘিকার, সমীচীনের ভিতরে দীর্ঘিকার হবে। এখানে শুদ্ধ বানান দেয়া আছে দেখো, এই যে সমীচীন, ওতপ্রোত, খুদ পিপাসা, খুদ পিপাসা, ওজস্বী ওজস্বী, এই ওজস্বী ওজস্বী, ঔষধি ঔষধি, এমনি না, ঔষধি ঔষধি, কচিত, দেখছো। 11 নম্বর কি প্রশ্ন বলছে, মানুষ ও হো 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 11 নম্বর হচ্ছে 52 দিনগুলো যে রচনা আছে সেই রচনা অংশ। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে। হ্যাঁ, ভাষা আন্দোলনে কারীদের উপর গুলি চালানো এ প্রসঙ্গে। শিরোনাম রচনা কোন প্রসঙ্গে কথা বলছে, ভাষা আন্দোলনে আন্দোলনকারীদের উপর কি গুলি চালানোর এটা হচ্ছে 52 দিনগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, সেখানে একটা অংশ। ঠিক আছে, আমরা এখন মুভ করি, মুভ। এখানে একটা বিশ্লেষণ দেওয়া আছে, কি বিশ্লেষণটা আমি একটু পড়ে দেবো। 144 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেফতার করলেই তো বলতো। আমি ভাবলাম দেখবো কি না জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। 12 নম্বর প্রশ্ন, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত ভাই, এখানে বানান ভুল, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এটা কে বলছে, এটা শম্ভুনাথ সেন সম্পর্কে বলছে অনুপম। এটা মূলত অপরিচিতা গল্পের অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের উদ্ধৃতি অনুপম শম্ভুনাথ বাবু সম্পর্কে বলে, আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। আমরা 13 নম্বর প্রশ্নটা দেখি কি, তাহারেই পরে মনে কবিতার কার গন্ধে সমীর অধীর আকুল। আহা, বলো তো কি হবে, মাধবী কুড়ির নাকি আমের মুকুলের নাকি পুষ্পবতীর নাকি কোনোটাই না, বলো। আমের মুকুলের কি হবে, আমের মুকুল, এগুলো তো দেয়াই আছে, তারপর আমি হচ্ছে বিশ্লেষণ করে দিতেছি মনে করাই দেওয়ার জন্য। ঠিক আছে, তার এরপরে মানে কবিতার উদ্ধৃতি কি, বাতাবি দেবর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তার মানে অধীর আকুল কে হয়েছে, আমের মুকুলের গন্ধে। আচ্ছা, 14 নম্বর বলছে, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। তার মানে এটা 18 বছর বয়সের কবিতা। 18 বছর বয়স, কবিতাটি লিখছে কে, সুকান্ত ভট্টাচার্য। তার একটা আছে, কি বলে, কাব্যগ্রন্থ, তার নাম কি, আকাল। আকাল, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আকাল। তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন, তাই না? আচ্ছা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স কবিতার উল্লেখিত পংক্তিটির পথের পংক্তি কোনটি, পরের এত বানান ভুল কিসের জন্য, পরের পংক্তি কোনটি, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এরপরেরটা হচ্ছে কি 18 বছরের বয়স জানে না কাদা, সিরাজুল্লাহ নাটকে নবী সিং হাজারি কে ছিলেন, নবী সিং হাজারি ছিলেন তার গুপ্তচর নাকি ফরাসি সৈনিক নাকি সেনাপতি নাকি নবাবের দেহরক্ষী। সিরাজউদ্দৌলা নাটকে নবী সিং হাজারি একজন সেনাপতি ছিল, কি ছিল, সেনাপতি। সিরাজউদ্দৌলা নাটকের উদ্ধৃতি, দ্বিতীয় সৈনিক দুঃসংবাদ জাহাপানা সেনাপতি নবী সিং হাজারি ঘায়েল হয়েছেন। এখানে একটা ফরাসি, তিনি মূলত একটা ফরাসি সৈনিক ছিলেন, পাশাপাশি তিনি একজন সেনাপতি ছিলেন। তার মানে এই দুইটাই আমার কাছে রাইট মনে হচ্ছে, আমি জানি না এটা আসলে কোনটা উত্তর দেওয়া অধিক যুক্তিযুক্ত। 16 নম্বর প্রশ্নে কি বলছে, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা। 16 নম্বর প্রশ্নে কি বলছে, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষার ক্ষেত্র। আচ্ছা, লাল সাল উপন্যাসের উক্তিটি করছে কে, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষার ক্ষেত্র,
উপন্যাসে মজিদ রহিমের উদ্দেশ্যে বলে, দুনিয়াটা বিবর কঠিন পরীক্ষার ক্ষেত্র, দয়া মায়া সকলেই আছে, কিন্তু তা যেন তোমার আধা না করে। আহারে বন্ড, এটা মজিদ বলছে। মজিদ 17 নম্বর। এই একটা কথা বলি, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ডিপ পড়া প্রয়োজন। একদম ডিপলি, একদম ডেপথ পর্যন্ত পড়তে হবে। বিশেষ করে ইতিহাস যে বিষয়গুলা, তাছাড়া এই যে বাংলা ব্যাকরণের বিষয়গুলা, তাছাড়া বিশেষ করে লিটারেচার, বাংলা লিটারেচার অংশ থেকে অনেকগুলো প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফার্স্টে 17 নম্বর, নিচে কোনটি মহাকাব্য নয়? রামায়ণ একটা মহাকাব্য, লিখছে কে? বাল্মীকি। মহাভারত একটা মহাকাব্য, লিখছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন, বেদ ব্যাস। ইলিয়াড ওডিসি একটা হোমার আছে না, হোমার লিখছে ইলিয়াড ওডিসি, এটা হচ্ছে একটা মহাকাব্য, হোমার লিখছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে কাহিনী কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কি? কাহিনী কাব্য, লিখছে কি? বড়ুচন্দ্রী দাস। আচ্ছা, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে, আমরা আবার চেষ্টা করি। রামায়ণ মহাভারত ইলিয়াড, তিনটাই কি? মহাকাব্য। রামায়ণ লিখছে কে? বাল্মীকি। মহাভারত লিখছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ইলিয়াড লিখছে হোমার। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে কাহিনী কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কি? কাহিনী কাব্য, লিখছে কে? বড়ুচন্দ্রী দাস। 8 নম্বর প্রশ্ন কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? বনফুল। এটা তার কি? মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয় বনফুল কাব্যটা। বনফুল কাব্য 1880 সালে প্রকাশিত হয়। পুনশ্চ 1832, বিবিধ প্রসঙ্গ প্রবন্ধ গ্রন্থ 1883, বউ ঠাকুরানীর হাট উপন্যাস, হ্যাঁ এটা হচ্ছে 1883। বিবিধ প্রসঙ্গ বউ ঠাকুরানীর হাট সেম সময়ে প্রকাশ হয়। একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, একটা হচ্ছে উপন্যাস। বনফুল হচ্ছে কাব্যগ্রন্থ, পুনশ্চ কাব্যগ্রন্থ, একটা 1880, একটা 1932। এগুলো সবগুলোই কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 19 নম্বর বলছে, নিচে কোনটি ব্যতিক্রম? খেয়া হিতকারী শ্যামলী আরোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থের নাম। খেয়া, শ্যামলী খেয়া, আর হচ্ছে শ্যামলী খেয়া আরোগ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। কিন্তু হিতকারীটা কি? হিতকারী হচ্ছে মীর মোশাররফ হোসেন সম্পাদিত একটা পত্রিকার নাম। তার মানে ব্যতিক্রম কোনটা? হিতকারী। আমি আবারও বলতেছি যে বাংলা লিটারেচার অংশ থেকে অনেক প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সো এটার দিকে একটু বেশি নজর দেওয়া ইম্পর্ট্যান্ট। অগ্নিবীণা কার? অগ্নিবীণা কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করা হয়? অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? বারীন্দ্র কুমার ঘোষ লেখছে কেন? বারীন্দ্র কুমার। এটা অগ্নিবীণা কার কাব্যগ্রন্থ? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশ হয় 1992 সালে অক্টোবরে। উৎসর্গ করেন রবীন্দ্র কুমার ঘোষকে। প্রথম কবিতা প্রলয় উল্লাস। এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কি? প্রলয় উল্লাস। কিন্তু এটাই কিন্তু মূলত প্রথম কবিতা। যে কবিতার লাইন সংখ্যা ছিল কয়টা? 12টা। কয়টা? আচ্ছা, আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। 20টা প্রশ্ন আমরা সলভ করছি, ঠিক আছে? যদি কারো ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসটা অবশ্যই করবা, এবং এই ধারাবাহিক সিরিজ আমি অব্যাহত রাখবো। প্রয়োজন হলে সবাইকে কি করবা? প্রতিদিন একটা করে ক্লাস করবা এবং একটা করে দেখে নিবা। আর কারো যদি এসব ক্লাসগুলো কারো যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? পাশে থাকতে ভুলবে না। আগামী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো, ফিরে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।